Di fuoco, spedito a Sarboris, buonato a mille cer, desiderium temple. কিরকম অপদেবী যাকে বাড়িতে রাখলে টাকা পয়সায় ভরে ওঠে? শাওলি আজ স্কুলে আসেনি। আমি ওকে দেখতে স্কুল থেকে ফেরার পথে ওর বাড়ি গিয়েছিলাম। গিয়ে দেখলাম ওকে পুরো মায়ের মতো লাগছে। মানে মায়ের যেমন মারা যাওয়ার আগে গায়ে রক্ত ছিল না, মাথার চুল উঠে যেত, ঠিক তেমন। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন ইপসিতা মল্লিকের কাহিনী টোটেম। হিয়া যখনই শাওলির বাড়ি যাবে বলে আমার বুকটা কেমন ধড়াস করে ওঠে। মুখের ওপর না বলতেও পারি না। ওহ রুমি, তুমি আবার এত চিন্তা করছো? আমি যতই চেষ্টা করি না গো, ওর মা তো হয়ে উঠতে পারবো না। ওর কিছু হয়ে গেলে দাদাকে আমি কি উত্তর দেব? রিয়ার পিসেমশাই দুপুরের খাওয়া শেষ করে সোফায় গায়ে এলিয়ে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। স্ত্রীর কথাগুলো তাকে কোথায় একটা যেন নাড়িয়ে দিল। ব্যাপারটা স্পর্শকাতর হয়ে যাওয়ার আগে তিনি উঠে বসে বললেন, ওর কেন কিছু হবে? শাওলি তো ওর বন্ধু, বন্ধুর বাড়ি যাবে না? সে যাক না, কিন্তু তুমি ওর ঠাকুমাকে কখনো দেখেছো? কিরকম কুতকুতে চোখ দুটো, দেখলেই মনে হয় ভালো করে খাওয়া দাওয়া করেন না, হাড় বেরিয়ে আসছে শরীর থেকে। শাওলি বাড়ি এলেও তো কিছু খেতে দিলে গোগ্রাসে গিলে খায়, যেন কতদিন খেতে পাইনি। আরে এরকম করে কেউ বলে? হতে পারে ওর ঠাকুমার তোমার মতো অত ভালো রান্নার হাত নেই, বাবা মা কেউ নেই। ঠাকুমা বুড়ো মানুষ, খাবার জোগাড় করা, রান্না করা সব কিছু হয়তো ভালো করে করতে পারেন না। হ্যাঁ, বাবা মা নেই বলেই মনে হয় জানো তো হিয়ার ভালো বন্ধু হতে পেরেছে ও। তবে বৌদি তো সেই বিছানায় পড়লো, মারা যাওয়া অবধি উঠতেই পারলো না। তারপর থেকে দাদাও কেমন যেন বদলে গেল। হয়তো বছরে একবার কি মেয়েকে দেখতে আসতে পারে না বলো? আমি তোমার দাদাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। তোমার দাদা বলেছে ইয়ার চোখগুলো নাকি ওর মায়ের মতো, তাই সে পালিয়ে বেড়ায় মেয়ের কাছ থেকে। দেখো রুমি, তোমার দাদার পয়সার অভাব নেই, কিন্তু তোমার বৌদির যে রোগ হয়েছিল তার থেকে বাঁচানো তো সম্ভব হয়নি, সেজন্য আক্ষেপটা অনেকটা বেশি। আর তুমি এত দুঃখ করছো কেন? ইয়া কি তোমাকে ভালোবাসে না বলছো? না, তা বাসে। তবে সমস্যাটা কোথায় তোমার আমি তো বুঝতে পারি না। সমস্যা হলো অনেকক্ষণ হয়ে গেছে হিয়া এখনো বাড়ি আসছে না। কথাটা বলেই রুমি অর্থাৎ হিয়ার একমাত্র পিসি উঠে গেলেন রান্নাঘরের দিকে। হিয়ার পিসেমশাই বরুণ দেবনাথ শিলিগুড়িতে একটি টি এস্টেটের মালিক। আজ রবিবারের ছুটিতে বাড়িতেই আছেন। স্ত্রীকে চলে যেতে দেখে তিনি মুখ গুঁজে দিলেন দৈনিক পত্রিকায়। হিয়া ছোট থেকে তার নিঃসন্তান পিসি পিসেমশাইয়ের কাছেই থাকে। তার মায়ের যখন ক্যান্সার ধরা পড়ে, সেটা ছিল একদম লাস্ট স্টেজ। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি। তখন হিয়ার বয়স মাত্র 7 বছর। হিয়ার বাবা হিরণবাবুর কলকাতায় সোনার দোকান। নিজের একমাত্র মেয়েকে তিনি বোনের কাছে শিলিগুড়িতে পাঠিয়ে দিয়ে কলকাতায় একা থাকেন। বানানো খতম। লাল হাইনেক সোয়েটার পরা একটি 14 বছরের মেয়ে শুকনো ডালপালা দিয়ে বানানো ড্রিম ক্যাচার হাতে নিয়ে একবার লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। তোর এত মজা লাগছে? হ্যাঁ রে, ভীষণ। আমি এটা নিয়ে গিয়ে পিসিকে দেখাবো, পিসি খুব খুশি হবে। হিয়া, একটা
কথা বলার ছিল। যেন কোনো গোপন কথা বলছে এমন একটা ভঙ্গি করে কথাটা বলল বিছানায় শুয়ে থাকা শাওলি। হ্যাঁ বল না। তুই যেটা চাস, মানে কাকিমার সাথে যোগাযোগ করতে, সেটা করতে গেলে এর সাথে তোকে চ্যান্ট করতে হবে। চ্যান্ট? লাইক মন্ত্রা? কতকটা সেই রকমই। আসলে এই যে ড্রিম ক্যাচারটা, এটা তখনই কাজ করা শুরু করবে যখন তুই এটাকে নিজের থেকে তোর মনের ইচ্ছে জানাবি। যেরকম হয় না, আমরা ফোনে কথা বলি এক পাশ থেকে, তবেই অন্য পাশ থেকে মানুষটার উত্তর পাই। তো ধরে নে এটা ফোনের মতোই একটা ডিভাইস। আচ্ছা বুঝলাম, এবার বল চ্যানটা কি? হ্যাঁ শোন। বলে শাওলি তার পাশে থাকা একটা পুরনো বই হাতে তুলে নিল। বইটার উপরের পাতা জুড়ে একটা বৃত্তের ভিতরে একটা তারা আঁকা। তারাটির মধ্যে ফাঁকা স্থানে একটি মহিলার মুখ, যার মাথায় পাতা আর ফুল দিয়ে বানানো মুকুট, চোখ দুটো বন্ধ, মুখটা সামান্য উপরের দিকে তোলা আছে। বইটা হাতে নিয়ে এসে পাতা উল্টোতে উল্টোতে একটি পাতায় গিয়ে থামল। বইয়ের লেখাগুলো হিয়ার কিছুই বোধগম্য হল না। দেখে ইংরেজি অক্ষর মনে হলেও অক্ষরগুলো কেমন যেন ওলট পালট লাগছে, পড়া যাচ্ছে না। খুলে রাখা পৃষ্ঠার বাম দিকের পাতায় একটা নাম না জানা গাছের ছবি। গাছটার সামনের দিকে একটা গর্ত, আর সেই গাছকে ঘিরে কতগুলো নারী মূর্তি উবু হয়ে বসে আছে। শাওলি ছবিটার উপরে আনমনে হাত বোলাতে বোলাতে বলল, আমি যা বলছি ভালো করে শোন। সে চোখ বন্ধ করে বলতে শুরু করল, Devoco Spiritus Arboris Bona tua mihi largere Destrium miam Edimple। হিয়ার ভীষণ বোকা বোকা অর্থহীন লাগে কথাগুলো, কিন্তু সে কিছু বলে না। আমার সাথে কয়েকবার বলে নে, তাহলেই মুখস্থ হয়ে যাবে। হিয়া বাধ্য মেয়েটির মতো শাওলির কথায় মাথা নেড়ে লাইন কটা মুখস্থ করে ফেলে। শাওলির বাড়ি থেকে বেরোতে বেশ দেরি হয়ে যায় হিয়ার, তাই সে দ্রুত পা চালাতে থাকে। পাহাড়ে সন্ধ্যা যেন ঝুপ করে নামে, আর তৎক্ষণাৎ চারপাশ কুয়াশায় ঢেকে যায়। পথের মধ্যেও হিয়া মন্ত্রটা আওড়ে চলেছে। Devoco Spiritus Arboris Bona tua mihi largere Destrium Spiritus Arboris Bona tua mihi largere। হঠাৎ তার মনে হলো একটা ঠান্ডা হাওয়া ছুটে এসে তাকে জড়িয়ে ধরল যেন। হিয়া চমকে আশপাশটা দেখল। রাস্তা ফাঁকা, গাছের পাতা অবধি স্থির। তার বেশ ভয় ভয় করতে শুরু করলো। এক ছুটে গিয়ে পৌঁছলো বাড়িতে। কি রে, এত দেরি করলে কেন? আমি কতক্ষণ ধরে তোর অপেক্ষা করছি। আর হাতে ওটা কি? কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে, বুঝতে পারিনি। এটা শাওলি বানিয়েছে। ভালো হয়েছে না? দেখো। ভালো হয়েছে। ও পিসি, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? আদুরে গলায় বলল হিয়া।
বস, দিচ্ছি। আমাকেও দাও। পাশের ঘর থেকে পিসে মশাইও চেঁচিয়ে উঠল। তোমার কি করে এত তাড়াতাড়ি খিদে পায় বলো তো? উফ, পারি না আর এই লোককে নিয়ে। পিসে মশাইয়ের সাথে পিসি কথায় ব্যস্ত হয়ে গেলে হিয়া উপরে নিজের ঘরে চলে আসে। ঘরে এসে হিয়া ড্রিম ক্যাচারটা তার বালিশের উপর রেখে দেয়। তারপর ফ্রেশ হয়ে আবার নিচে চলে যায়। ওরে তাড়াতাড়ি আয় রে, সব ঠান্ডা হয়ে গেল তো। পিসি গরম গরম বাঁধাকপির চপ আর হট চকোলেট বানিয়েছে। হিয়া তাড়াতাড়ি খাওয়া শুরু করে দেয়। সন্ধেবেলার জলখাবারটা জোরদার হওয়ায় রাত্রে হিয়া আর কিছু খেতে পারেনি। তাই নিজের ঘরে বসে বসেই অনেকক্ষণ ধরে ড্রিম ক্যাচারটা সে নেড়ে চেড়ে দেখছিল। শুকনো ডালপালা দিয়ে শাওলি কিভাবে এটা এত সহজে তাকে বানিয়ে দিল। একটা বৃত্তের মাঝে দুটো ত্রিভুজ, তাও আবার কাঠি দিয়ে। মাঝে মাঝে শাওলিকে দেখে হিয়ার অদ্ভুত লাগে। সে আর শাওলি গলায় গলায় বন্ধু হলেও মেয়েটা যেন কেমন একটু রহস্যময়ী। মাঝে মধ্যেই বেশ কিছু দিনের জন্য স্কুলে অ্যাবসেন্ট থাকে। জিজ্ঞাসা করলে বলে শরীর খারাপ ছিল। কেন শরীর খারাপ, কি হয়েছে, এসব কোনো কথার উত্তর দেয় না। শরীর খারাপের পর যখন শাওলি স্কুলে আসে তখন হিয়া ওর গা থেকে একটা বুনো গন্ধ পায়। গন্ধটা হিয়ার খুব ভালো লাগে। স্কুলে প্রথম দিকে হিয়া খুব একটা কথাও বলতো না শাওলির সাথে, কিন্তু একদিন সে দেখেছিল শাওলি একা বসে কাঁদছে। জিজ্ঞাসা করায় বলেছিল তার বাবা মার কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় তার বাবা মা মারা যায় কার অ্যাক্সিডেন্টে। শাওলিও সেই গাড়িতেই ছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায়। হিয়া তার কষ্টটা বোঝে। তারও মা নেই আর বাবা থেকেও নেই। মাস গেলে কিছু করে টাকা পাঠায় তার পিসির কাছে। পিসি কতবার বলেছে টাকা না পাঠাতে, কিন্তু বাবা শোনেনি। বাবা নাকি তার দায়িত্ব পালন করছে। তবে হিয়া অত কিছু বোঝে না। যে ওকে বোঝে ও তাকেই ভালোবাসে, যেমনটা পিসি আর শাওলি বোঝে। পিসে মশাইও ভালো লোক, তবে হিয়াকে দেওয়ার মতো সময় সেইভাবে পান না। ড্রিম ক্যাচারটা খুব সন্তর্পণে মাথার বালিশের সামনে রেখে হিয়া চ্যান্ট করা শুরু করলো। Spiritual Cerberus, Monatua mi alarcher, Desideria mi almatempa, Devoco, Spiritual Cerberus, Monatua mi alarcher, Desideria mi almatempa, Devoco, Spiritual Cerberus, Monatua mi alarcher. চ্যান্ট শেষ হতে জিনিসটার দিকে সে কিছুক্ষণ তাকিয়ে বসে রইল। এক অদ্ভুত ঝিম ধরা অনুভূতি শুরু হয়েছে তার মধ্যে। মাতালের মতো বিছানায় বসে মাথা নাড়াতে নাড়াতে হঠাৎ সে বিছানায় লুটিয়ে পড়ল। ঘুমের মধ্যে হিয়া দেখল সে বনের মধ্যে দিয়ে হাঁটছে। জায়গাটা তার মোটেই চেনা নয়। বনের অন্ধকারটা যাকে বলে একেবারে পিচ ডার্ক। সে কিভাবে এখানে এলো তার জানা নেই। হঠাৎ তার কানে এলো চিৎকারের তীক্ষ্ণ শব্দ। একটা মেয়ে যেন বীভৎস যন্ত্রণায় কোকিয়ে উঠছে। শব্দ লক্ষ্য করে সেদিকে এগিয়ে এসে দেখল একটা প্রকাণ্ড গাছ। গাছটার গোড়ার দিকে একটা গর্ত, আর সামনে কিছু একটাকে ঘিরে চারটি নগ্ন নারী দেহ নিচে বেড়াচ্ছে বিভিন্ন অঙ্গভঙ্গিমায়।
তাদের কোমর পর্যন্ত চুল, মুখ থেকে বেরিয়ে আসা সুর, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতির সৃষ্টি হয়েছে। সুরটা সে যতই শুনছে ততই সেটা যেন তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে আড়োলন সৃষ্টি করছে। বিভোর হয়ে কতক্ষণ হিয়া সুরটা শুনছে তার মনে নেই। সুর থামতে সে চোখ খুলে দেখল তার সামনে লণ্ঠন হাতে দাঁড়িয়ে শাওলির ঠাকুমা। আলো আধারিতে বৃদ্ধার মুখের সাথে কঙ্কালের মুখের কোনো তফাৎ খুঁজে পেল না হিয়া। কোটরে ঢুকে যাওয়া চোখ, তার সাথে তুবড়ে যাওয়া গাল। ধড়ফড় করে হিয়া বিছানায় উঠে বসল। কিছু সময় কেটে গেল সে কোথায় আছে এটা ঠাহর করতে। ঘরের মধ্যেই আছে বুঝে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু একই, তার হাত পা এইভাবে ঠান্ডা হলো কি করে? তবে কি সে সত্যি সেই জায়গাটায়? ভাবতেই হিয়া শিউরে ওঠে। মনে পড়ে যায় শাওলির ঠাকুমার ভয়ানক কুটিল চোখ দুটো। শাওলিদের বাড়িতে হাতে গোনা কয়েকবার দেখেছিল তার ঠাকুমাকে। পিসি এই জন্য শাওলির বাড়ি যাওয়ার কথা শুনলে চুপ করে থাকতো কিছুক্ষণ, কারণ পিসিও কয়েকবার প্যারেন্ট টিচার্স মিটিং এর সময় দেখেছিল শাওলির ঠাকুমাকে। আচ্ছা, স্বপ্নের প্রতিটা তথ্য এভাবে স্পষ্ট মনে রয়েছে কি করে? আগে স্বপ্ন দেখে চোখ খুলতেই সে সবটা ভুলে যেত। তাহলে কি এটা স্বপ্ন নয়? ভাবতেই ভয় তার পেট গুলিয়ে ওঠে। মাথা পর্যন্ত চাদর চাপা দিয়ে শুয়ে পড়ে সে। Roll number 1. Yes, sir. Roll number 2. Yes, sir. Roll number 3. Present, sir. Roll number 4. Present, sir. Roll number 5. एक मिनट सर, वो आया नहीं है। পরের দিন স্কুলে গিয়ে হিয়ার মন খারাপ হয়ে যায়। শাওলি অ্যাবসেন্ট। কাল রাতে তার সাথে কি ঘটেছে সেটা শাওলিকে বলার জন্য সে উদ্গ্রীব হয়েছিল। সে ঠিক করলো ফেরার পথে শাওলির বাড়ি যাবে। কোনো রকমে স্কুল শেষ করেই হিয়া এসে দাঁড়ালো শাওলির বাড়ির দরজায়। অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পর দরজা খুলে দিল শাওলি। কিন্তু এ কি অবস্থা হয়েছে তার একদিনে? ঠোঁট দুটো রক্তহীন, গালের চামড়া শুকনো হয়ে খসে পড়ছে। চোখের দৃষ্টিটাও কেমন মরা মাছের মতো। মাথার চুল একদিনে যেন কিরকম পাতলা লাগছে। এই প্রথম মুখ খুলল। কে রে, তুই আজ স্কুলে গেলি না? দেখতেই তো পাচ্ছিস আমার শরীর খারাপ। এই একটা কথা বলেই শাওলি হিয়ার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। হিয়ার ভীষণ রাগ হয় এই ব্যবহারে, তাই সে বাড়ি ফিরে নিজেকে ঘরে বন্দি করে দেয়। খেতে বসে হিয়ার কোমড়া মুখ দেখে পিসি প্রথমে ঘাবড়ে গিয়েছিল বেশ। তারপর সাহস জুগিয়ে পাশে বসে খুব আস্তে আস্তে জিজ্ঞাসা করল, হিয়া, বল না হিয়া, কি হয়েছে? বললে দেখবি হালকা লাগবে নিজেকে। কিছু না। ও মা, কিছু না বললেই হলো? তুই স্কুল থেকে এসে টিফিন করলি না, এখন মুখ গুজে বসে আছিস। কি হয়েছে? স্কুলে কারোর সাথে ঝগড়া হয়েছে? না। তবে আচ্ছা পিসি, মায়ের যখন শরীর খারাপ হয় তুমি মাকে তখন দেখেছিলে? না, তখনই আমার দ্বিতীয়বারের জন্য মিসক্যারেজ হয়।
আমি বৌদির ওই রকম একটা রোগ ধরা পড়েছে শুনেও দেখতে যেতে পারিনি। খুব আফসোস হয় সেই জন্য, জানিস। কিন্তু তোর হঠাৎ এমন প্রশ্ন করার কথা মাথায় এলো কেন? শাওলি আজ স্কুলে আসেনি। আমি ওকে দেখতে স্কুল থেকে ফেরার পথে ওর বাড়ি গিয়েছিলাম। গিয়ে দেখলাম। কি দেখলি? ওকে পুরো মায়ের মতো লাগছে। মানে মায়ের যেমন মারা যাওয়ার আগে গায়ে রক্ত ছিল না, মাথার চুল উঠে যেত, ঠিক তেমন। সে তো কেমো নিলে ওই রকম হয়। সেটাই তো পিসি, কেমো নিলে তবে হেলথের এই কন্ডিশনটা হয়। কিন্তু শাওলির কি হয়েছে ও আমাকে কোনোদিন বলেনি। ওর কি হয় মাঝে মধ্যে, ও কাউকে আদৌ বলেছে কিনা আমি জানি না। তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। তুই সেই জন্য মন খারাপ করে বসে আছিস? না পিসি, সেটা কারণ নয়। আসলে কিছু জিনিসের উত্তর পাই না আমি, সেগুলো আমাকে খুব ভাবায়। কি হয়েছে হিয়া, আমাকে বল। পিসি, এটা শুনতে খুব অবাক লাগলেও এটাই ট্রুথ। কিসের কথা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। মারা যাওয়ার আগে মা হাতে গ্লাভস, পায়ে মোজা পরে থাকতো। আমি ভাবতাম মায়ের বোধহয় খুব শীত করে, কিন্তু একদিন আমি মাকে দেখেছিলাম। মায়ের হাত পাগুলো কেমন যেন কালো হয়ে গিয়েছিল। মা ঘরের মধ্যে কার সাথে যেন কথা বলতো, খালি বলতো আমি আর পারছি না, ছেড়ে দাও। আমি এইসবের মানে বুঝতাম না তখন, কিন্তু যত বড় হচ্ছি ততই মনে হচ্ছে এইসবের কিছু তো কারণ ছিল। সে কি রে? দাদা তো ভালো ডাক্তারকেই দেখাচ্ছিল শুনেছিলাম। বৌদি কি তবে শেষে কষ্টে পাগল হয়ে যাচ্ছিল? জানি না পিসি, আমি কিচ্ছু জানি না। শাওলি আজ দেখলাম ওর হাত পা গ্লাভস আর মোজায় ঢেকে রেখেছে। কিছু তো আছে যেটা আমি বুঝতে পারছি না। পিসি অবাক দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে থাকে। এর কোনো ব্যাখ্যা তাদের দুজনেরই জানা নেই। ড্রিম ক্যাচারটার সামনে বসে হিয়ার মনে পড়ে যাচ্ছে একদিন শাওলি তাকে সুন্দর কারুকার্য করা কতগুলো রিং দেখায়। প্রথম দেখায় ড্রিম ক্যাচারটিকে রিং বলেই মনে হয়েছিল। খুব অবাক হয়ে গিয়েছিল হিয়া সেদিন শাওলির ব্যবহারে। যে মেয়ে দু একটার বেশি কথা বলে না, সেদিন গড় গড় করে সে বলে গিয়েছিল কিভাবে তার ঠাকুমার থেকে শিখেছে ড্রিম ক্যাচার বানাতে, কিভাবে সে তার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পেরেছে এটার মাধ্যমে। ক্ষণিকের জন্য হলেও শাওলি নাকি দেখতে পেয়েছিল তাদের। এইসব শোনার পর থেকেই হিয়া শাওলির কাছে আবদার করতে থাকে তাকেও একটা ড্রিম ক্যাচার বানিয়ে দেওয়ার জন্যে। চোখ দুটো ঘুমে বুজে আসার আগে হিয়া ঝটপট চ্যানটা আওড়ে নেয়। আগের দিনের মতো আজ আর হিয়া সম্মোহিত হয়ে যায় না, কিন্তু তার ভীষণ ঘুম পায়। ঘুমোতে যাওয়ার ঠিক আগে তার মায়ের মুখটা হিয়ার মনে পড়ে যায়। সেদিন রাতে হিয়া আবার স্বপ্ন দেখল। আজ সে নিজের ঘরটাকে দেখতে পেল। পরনে হলদে সিল্কের শাড়ি পরা একজন মহিলা বিছানায় বসে গুনগুন করে গান গাইছে। এই শাড়ি, এই গান তার খুব চেনা। সাহস করে উঠে বসলেই হয়। মহিলার মুখটা তাকে দেখতেই হবে, কিন্তু চোখ খুলতে পারল না। কি এক মায়া যেন তার দু চোখকে জড়িয়ে ধরেছে। কানের খুব কাছে সে শুনতে পেল, হিয়া মেরে সাথ যাবি? ঘুমের মধ্যে ছটফট করতে থাকা হিয়া উত্তর দিল,
যাবো যাবো। চোখ বন্ধ অবস্থাতেই হিয়া বুঝল ওর হাত ধরে কেউ ওকে টানছে। ওর নিজের শরীর ওর নিজের বশে নেই। কি উষ্ণ ছোঁয়া সেই হাতের। ওকে নিয়ে কোথাও একটা যাচ্ছে। কোথায় কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? पता नहीं चल ना आए हिया चल हिया। হঠাৎ ঠান্ডা বাতাস হিয়ার হাড় কাঁপিয়ে দিল। তার শরীরটা একবার কেঁপে উঠতেই ঘুমটা ভেঙে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সে বিছানায় শুয়ে, তবে জানালা খোলা। তাড়াতাড়ি উঠে জানালা বন্ধ করে বিছানায় ফিরে এলো। মায়ের কথা মনে পড়তে কান্না পেল হিয়ার। মা কি তাহলে এসে আবার ফিরে গেছে? আর কোথায় নিয়ে যাওয়ার কথা বলছিল? বুঝতে পারে না হিয়া। মাঝে মধ্যে তার এত একা লাগে, মনে হয় মা থাকলে ভালো হতো, সব কথা বলতে পারতো মাকে। পিসিকে বললে পিসি বড্ড চিন্তা করে, তাই বলা যায় না। হিয়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। আর ঘুমানোর কিছুক্ষণের মধ্যেই ঘরের সিলিংয়ের অন্ধকারে যে এতক্ষণ মিলিয়েছিল সে ধীরে ধীরে নেমে এলো। জানালা হিয়া নিজেই খুলেছিল ঘুমের মধ্যে। তখনই এই অন্ধকারের অনুপ্রবেশ ঘটেছে এই ঘরে। অন্ধকারটার না আছে কোনো শরীর, না আছে অবয়ব। নেমে এসে সে হিয়ার একদম গা ঘেঁষে শুয়ে তাকে জড়িয়ে ধরল। একটা কথা জানতে চাই, বলবে? রুমি দেবীর প্রশ্নে বরুণবাবুর ঘুমের ঘোরটা কেটে গেল। বিরক্তি প্রকাশ করে উত্তর দিলেন, তুমি এখনো ঘুমাওনি? না, ঘুমাতে পারছি না। রুমি, ইয়া বড় হচ্ছে, ওর জীবনের ডিসিশন ওকেই নিতে দাও না। পাশ ফিরে শুলেন বরুণবাবু। আমি হিয়ার ব্যাপারে চিন্তা করছি না। তাহলে দেখো, আমি এতদিন তোমাদের কোনো প্রশ্ন করিনি, তোমরা কি করছো, কেন করছো, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে, বৌদিকে তোমরা কোথায় পেয়েছিলে? একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলেন বরুণবাবু। তারপর বলতে শুরু করলেন, জানতে যখন চাইছো তখন বলছি, কিন্তু তোমার শুনে কতটা ভালো লাগবে সেটা আমার জানা নেই। আমি আর তোমার দাদা তখন আমাদের ব্যবসাটাকে দাঁড় করাবো বলে পাগলের মতো ঘুরছি। অনেকগুলো টাকা ইনভেস্ট হয়ে গেছে, রিটার্ন তখনও শূন্য। সেবার রাঁচি গিয়েছি কিছু কাঁচামালের সাপ্লাই দেখতে। ওখানে এক চেনা ভদ্রলোকের বাড়িতে উঠেছি। ওনার মা আমাদের বেশ আদর আপ্যায়ন করলেন। ওনার মা ছিলেন ওই গ্রামের, যাকে বলে বুড়ি মা। লোকের অসুখে বিসুখে কবিরাজি ওষুধ দিতেন, সেই সুবাদে ঘরের ঠাসাই করা জড়িবুটি। উনি মানুষের মুখ দেখে বলে দিতে পারতেন ভিতরে কি চলছে। এই জন্য গ্রামের লোক ওনাকে পুজোও করত। তো উনি আমাদের সব কথা জানার পর একটি মেয়ের কথা বললেন। সে নাকি জঙ্গলে একদিন একা একা চলে যায়, বাপ মা মরা মেয়ে, তাই দিন দুই পর সকলের হুঁশ পড়ে যে তাকে কেউ দেখতে পাচ্ছে না।
তারপর 3 দিনের মাথায় তাকে জঙ্গলের ভিতর খুঁজে পাওয়া যায়। গায়ে একটাও জামা কাপড় নেই, পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। সকলে ভাবে ওর সাথে বুঝি কিছু খারাপ হয়েছে, কিন্তু বুড়িমার দৃষ্টি অন্য কথা বলে। মেয়েটিকে দেখেই উনি বুঝতে পারেন ওর ওপর ভর করে আছে জঙ্গলের এক অপদেবী। তার ফলে হাত আর পায়ের পাতা কালো হয়ে গিয়েছে। এরপর থেকে সেই মেয়েটি বুড়িমার তত্ত্বাবধানেই থাকে। গ্রামের লোক মেয়েটিকে বিশেষ পছন্দ করত না। অতীতে ওইভাবে জঙ্গলে হারিয়ে যাওয়ার জন্যই হোক বা তারপর মেয়েটা যা করত সেটার জন্যই হোক। কি করতো মেয়েটা? মেয়েটার শুনেছিলাম একটা অদ্ভুত ক্ষমতা ছিল। যেহেতু বুড়িমার কাছেই থাকতো, তাই নাকি বুড়িমার বাড়ি টাকায় পয়সায় ভরে উঠেছিল। এভাবে উটকো টাকা আসা নাকি মোটেই ভালো নয়, কিন্তু সবটা বুঝতে পেরেও বুড়িমার করার কিছু ছিল না, কারণ তিনি মেয়েটাকে ফেলে দিতে পারতেন না। আর সেই অপদেবী যদি মেয়েটাকে ছেড়ে না যায়, তাকে তাড়ানো এক প্রকার অসম্ভব। যাই হোক, বুড়িমা আমাদের এমতো অবস্থায় একটা প্রস্তাব দিলেন, আমাদের মধ্যে কেউ যেন মেয়েটিকে বিয়ে করে আমাদের সাথে নিয়ে আসি, তাহলে টাকা পয়সার যা অভাব আছে সেটা নিয়ে আর ভাবতে হবে না। সত্যি বলতে তখন আমাদের এমন অবস্থা যে যা বলবে আমরা তাই করতে রাজি। তোমার দাদা আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে মেয়েটাকে বিয়ে করতে বলে, কিন্তু তখন আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। সেটাই তোমার দাদাকে জানাতে বাধ্য হলাম। তখন তোমার দাদাই বিয়েটা সেরে নিল। কি রকম অপদেবী যাকে বাড়িতে রাখলে টাকা পয়সায় ভরে ওঠে? সেটা আমি বলতে পারবো না। আমি কেন, তোমার দাদাও বলতে পারবে না। দাদা না জেনে না শুনে এইরকম একটা মেয়েকে বিয়ে করে নিল কেন? পয়সা রুমি, পয়সা, সবটাই পয়সার জন্য। কিভাবে আসতো এই পয়সা? সেও আমার জানা নেই। বিয়ের পর তোমার দাদা কোথা থেকে কিভাবে পয়সা পেয়েছে তার খোঁজ আমি রাখিনি। কিন্তু তুমি তো দাদার থেকে পয়সা নিয়েছিলে। তুমি জানতে? হ্যাঁ, জানতাম। নিজের চোখে তোমাকে দাদার হাত থেকে পয়সা নিতে আমি দেখেওছিলাম। পরে ফিরিয়ে দেবে বলেছিলে, এটাও শুনেছিলাম। হ্যাঁ, ফিরিয়ে আমি দিয়েছি। কিন্তু কেন জানতে চাওনি ওই পয়সা কোথা থেকে এসেছিল? ব্যবসা থেকেই এসেছিল হয়তো। অত জেনে কি কাজ? অসম্ভব। কেন অসম্ভব? প্রথমত টাকাটা অনেকটা বেশি, আর দ্বিতীয়ত আমি জানতাম দাদার ব্যবসা তখন ভালো চলছে না। কি করে দিল অতগুলো টাকা? তা তুমি যখন জানতে তখন এই প্রশ্নটা দাদাকে করনি কেন? আর এতদিন পরে তুমি জিজ্ঞেস করছো টাকাগুলো কোথা থেকে এসেছিল? তোমার মনে আছে বরুণ, দাদা একবার বলেছিল শাওলির বাবা নাকি ওর পরিচিত। হ্যাঁ, বলেছিল, কিন্তু এই প্রসঙ্গ এখানে উঠছে কেন? প্রসঙ্গ উঠছে কারণ শাওলিদের পরিবারকে আমি প্রথমে যখন দেখেছিলাম ওদের টাকা পয়সা ভালোই ছিল। শাওলির দাদু শুনেছিলাম খুব ধনী ছিলেন। ওদের নাকি একটি অনাথ আশ্রমও ছিল। হ্যাঁ, কিছুদিন আগে সেটা বন্ধ হয়ে যায়, কারণ ওখান থেকে অনেক বাচ্চা নাকি মিসিং হয়ে যাচ্ছিল। শাওলির দাদু একটি ট্রাস্টের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন সব দায়িত্ব, কিন্তু কিভাবে যে বাচ্চাগুলো হারিয়ে গেল কেউ জানে না। তুমি তো জানতেই মা কেমন মাটির মানুষ ছিলেন। দাদা যখন বৌদিকে বিয়ে করে আনে, মা কোনো প্রশ্নই করেনি, সবটা মেনে নিয়েছিল। কিন্তু কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করত। মনে হতো
বৌদির মধ্যে কি একটা যেন রহস্য লুকিয়ে আছে। যেন বৌদিকে কয়েকবার দেখেছি মাঝরাতে ছাদে যেতে। সেখানে গিয়ে বৌদি কাদের সঙ্গে যেন কথা বলতো। তারপর আমার বিয়ে হয়ে গেল, আর কিছু জানা হয়নি। রুমি, তুমি বললে না তো আজ কেন এইসব কথা তুমি জানতে চাইলে? কারণ হিয়া আজ এসে একটা কথা জানালো, শাওলি নাকি বৌদির মতো হাতে গ্লাভস আর পায়ে মোজা পরা শুরু করেছে। ও আরও জানালো, বৌদির মৃত্যুর কিছুদিন আগে যখন হাত পায়ের গ্লাভস মোজা খুলেছিল, তার রং নাকি কালো ছিল। কি? দাঁড়াও দাঁড়াও, এই দুটো জিনিস এক হলো কিভাবে? জানি না বরুণ, কিছু তো হয়ে গিয়েছে আমাদের অজান্তে। নয়তো আজ কেন হঠাৎ শাওলির হাতেও গ্লাভস দেখল? যা হয়েছে ভালো হয়নি জানো। ওইভাবে পয়সা রোজগার করা, একদিক দিয়ে পয়সা এসেছে আর অন্যদিক তাই খালি হয়ে গিয়েছে। বরুণবাবু স্ত্রীর মুখের দিকে তাকাতে পারলেন না। রুমি দেবী পাশ ফিরে টুকরে টুকরে কেঁদে উঠছেন বুঝে তিনি আর কথা না বাড়িয়ে ঘুমানোর চেষ্টা করলেন। পরের দিন স্কুলে গিয়ে হিয়া দেখল অন্য মেয়েরা ফিসফিস করে তাকে দেখে কিছু কথা বলছে। ব্যাপারটা বুঝতে না পেরে সে অবাক হয়ে তাদের দিকে দেখতে লাগলো। হঠাৎ তার পুরনো বেস্ট ফ্রেন্ড নীলাশা তার দিকে এগিয়ে আসছে দেখে সে আরো অবাক হলো। নীলাশা এসেই প্রশ্ন করলো, শুনেছিস? কি শুনবো? শাওলি আর নেই। নেই মানে? মানে মারা গেছে। শি ইজ ডেড। হিয়ার চোখ নিমেষে ঝাপসা হয়ে যায়। মাথার মধ্যে হাতুড়ি পেটার শব্দ হতে থাকে। নীলাশা তাচ্ছিল্যের হাসি হাসে। তুই কার সাথে কথা বলবি এখন? হিয়ার কানে কথা ঢোকে না। ক্লাসরুমে টিচার চলে আসেন। সবাই উঠে দাঁড়ায়, হিয়া ছাড়া। ম্যাডাম লক্ষ্যও করেন না। বই খুলে পড়ানো শুরু করার সাথে সাথেই হিয়া বলে ওঠে, ম্যাম, আমি একটু ওয়াশরুম যাব। ম্যাডামের অনুমতি পাওয়ার আগেই সে ছুটে বেরিয়ে যায় ক্লাসরুম ছেড়ে। ওয়াশরুমের বেসিনে তার ভেতরের সব দুঃখ বমি হয়ে উঠে আসতে থাকে। তারপর এক কোণে বসে সে কাঁদতে থাকে। এই ঘটনার কয়েক ঘন্টা পরে রুমি দেবী স্কুলে আসেন। অনেকক্ষণ ক্লাসে না আসায় ম্যাডাম ওয়াশরুমে গিয়ে হিয়াকে অজ্ঞান অবস্থায় খুঁজে পান। রুমি দেবী আসার পর হেডমিস্ট্রেস হিয়াকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন এবং রেস্ট নিতে বলেন। ডাক্তারবাবু দেখে কিছু টেস্ট করতে দেন, বলেন চিন্তার কোনো কারণ নেই। হিয়া যে কোনো মেন্টাল ট্রমার মধ্যে আছে শুধু এটুকু বুঝতে পারেন ডাক্তারবাবু। তাই হালকা কিছু সিডেটিভ দেন যাতে সে ঘুমোতে পারে। শাওলির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এটা দীর্ঘদিন ধরে নাকি অপুষ্টিজনিত সমস্যায় ভুগছিল। তুমি কি এখনো চিন্তা করছো এইসব বিষয়ে? দেখো, তোমাকে এখন হিয়ার খুব দরকার। তুমি ভেঙে পড়লে ওকে কে সামলাবে?
রুমি দেবীর থেকে দুবার একই রকম উত্তর পাওয়ায় বরুণবাবু দমে যান, আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান। স্বামী চলে যাওয়ার পর মুখে আঁচল চাপা দিয়ে রুমি দেবী কান্নায় ভেঙে পড়েন। গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে রিয়া স্বপ্ন দেখে সে নিজের ক্লাসরুমের কোণে বসে আছে। কোনো কারণে সে ভীষণ ভয় পেয়েছে। হঠাৎ ক্লাসরুমের পাশের করিডোরে বেশ অনেকগুলো পায়ের আওয়াজ হলো। হুড়মুড়িয়ে কারা যেন সব ক্লাসরুমে ঢুকলো। ধীরে ধীরে মুখগুলো হিয়ার কাছে স্পষ্ট হয়ে উঠছে। এরা তো নীলাশা আর তার গ্যাং। হিয়ার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, তুই কার সাথে কথা বলবি এখন থেকে? কান চাপা দিয়ে হিয়া তাদের হাসির শব্দ প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। হিয়া চিৎকার করে ওঠে। চোখ খুলতেই দেখে সে বিছানার উপর বসে, হাত পা কাঁপছে, ঘামে ভিজে আছে শরীর। বোতল থেকে অনেকটা জল গলায় ঢেলে হিয়া বুঝল সে আবার দুঃস্বপ্ন দেখেছে। নীলাশা তার খুব ছোটবেলার বন্ধু, একদম নার্সারি স্কুলে পড়ার সময় থেকেই বন্ধু ছিল। বড় হতে গিয়ে হিয়া বুঝল নীলাশা তার উপর এক প্রকার কর্তৃত্ব ফলায়। নীলাশা যদি কারোর সাথে কথা বলা পছন্দ না করে তাহলে হিয়াও তার সাথে কথা বলতে পারবে না। নীলাশার এই আচরণে হিয়ার দম বন্ধ হওয়ার জোগাড় হয়। সেই থেকেই একরকম জোর করে সে নীলাশার সাথে বন্ধুত্ব শেষ করে। হিয়া সেদিন সারা দিন বিছানা ছেড়ে উঠল না। রাত্রিবেলা কোনো রকমে কিছু মুখে দিয়ে আবার শুয়ে শুয়ে কাঁদতে লাগল। শাওলির সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে যাচ্ছে। ড্রিম ক্যাচারটার কথা সে ভুলে গিয়েছিল। ওষুধের প্রভাবে সে ঘুমে ঢলে পড়ল। শোনো, একই কথা আমি বারবার বলবো না, ঠিক আছে? তোমাকে কাজটা করতেই হবে। ড্রাইভার সিটে বসে হিরণবাবু কথাগুলো বলছিলেন। তার পিছনের সিটের মহিলাটি মুখ নিচু করে সব কথা শুনছিলেন এতক্ষণ। এবার তার মুখ থেকে অল্প গুঙানির শব্দ পাওয়া গেল। তোমার এই ভ্যানতারা আমাকে দেখিও না। তোমার মতো মেয়েকে কেউ বিয়ে করতো না, কেউ না। নেহা তো বুড়িমা বলেছিল তোমাকে বিয়ে করলে নাকি অনেক পয়সা পাওয়া যায়, তাই করেছিলাম। ওই মেয়ে যে আমার নয় সে কথা আমি জানি। ও ফসল কার আমি জানতেও চাই না। তোমার মেয়ে আমার পরিচয় বড় হবে, কিন্তু বদলে তোমাকে আমার কাজ করে যেতে হবে, শুনে রাখো। হঠাৎ গোঙানির শব্দ তীব্র হল, আর সাথে সাথে একটা আওয়াজে হিরণবাবু গাড়ি থামিয়ে দিলেন। প্রথমে মনে হলো তার নিজের গাড়িটিই বোধহয় গাছের সাথে ধাক্কা খেয়েছে, কিন্তু নিজেকে অক্ষত দেখে তার ভুল ভাঙল। তবে কি? হিরণবাবু গাড়ি থেকে নেমে হেডলাইটের আলোয় দেখলেন বিপরীত পথ দিয়ে আসা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটি পথের ধারের গাছে ধাক্কা দিয়েছে। হিরণবাবু ত্রস্ত পায়ে সেদিকে এগিয়ে গেলেন দেখার জন্য। চালকের সিটে বসে থাকা লোকটির জ্ঞান নেই। ফোনের আলোতে চালকের মুখ দেখে হিরণবাবু চমকে উঠলেন। তার শত্রু যে এইভাবে তার পথ থেকে সরে যাবে সেটা তিনি ভাবতেও পারেননি। উল্টো দিকে থাকা তার গাড়ির দিকে তাকিয়ে দেখলেন তার স্ত্রী
জ্বলন্ত দৃষ্টিতে এদিকেই তাকিয়ে। এর মানে তিনি বুঝেছেন এই কাজটা তার স্ত্রীরই করা। চালকের পাশের সিটে থাকা মহিলাটিরও জ্ঞান নেই। শহরের বুকে এক জমজমাট জায়গায় একটা সোনার দোকানের বড়ই শখ হিরণবাবুর। এতদিন অনেক ঘাটের জল খেয়ে তিনি বুঝেছেন সোনার মার্কেটটার ভ্যালুয়েশন সহজে যাওয়ার নয়। কিন্তু ঠিক যেখানে তিনি শোরুমটি বানাবেন ভেবেছিলেন, সেই জায়গা তার আগেই কিনে নেন অন্য এক ব্যবসায়ী। হিরণবাবু সেই ব্যবসায়ীর সাথে কথা বলে টাকার লোভও দেখান জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু সেই ব্যবসায়ী ভীষণ জেদি, জায়গা সে কোনো মতেই ছেড়ে দেবে না জানায়। এরপর হিরণবাবু ফোন দিয়ে আঁটেন তাঁর স্ত্রীর অলৌকিক ক্ষমতাকে কাজে লাগিয়ে। স্ত্রীর ক্যান্সারের মিথ্যে গল্প সাজিয়ে সবার থেকে তাকে তিনি আলাদা করে রাখতেন, তার অসৎ পথে পয়সা উপার্জনের কথা যাতে পাঁচ কান না হয়ে যায়। তিনি জানেন তার স্ত্রী সকলকে বশে রাখতে পারে। এইভাবে কত লোককে যে তিনি বশ করে টাকা হাতিয়েছেন তার হিসেব নেই। তবে আজ যেটা হলো সেটা একেবারে নতুন। হঠাৎ হিরণবাবুর মাথায় বুদ্ধি খেলে গেল। গাড়ির কাচের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে তিনি দরজা খোলার চেষ্টা করলেন। এর মধ্যে কখন যেন তার স্ত্রী এসে পাশে দাঁড়িয়েছে। পিছনের সিটের জানালার কাঁচ এক অদৃশ্য শক্তির চাপে খুলে গেল। হিরণবাবু দেরি না করে দরজা খুলে দেখলেন সিটের ওপর ক্রিবে শুয়ে আছে পরীর মতো দেখতে একটি মেয়ে। তার গায়ে একটুও চোট লাগেনি। মেয়েটিকে তিনি কোনো রকমে ক্রিব থেকে বের করে তার স্ত্রীর হাতে তুলে দিলেন। তারপর গাড়ির ভেতরে কোনো দরকারি কাগজ আছে কিনা খোঁজ শুরু করলেন। অনেক খোঁজার পরেও তিনি যখন কিছু পেলেন না, তখন তার চোখ গেল স্ত্রীর দিকে। সে তার কালো হাত দুটো থেকে গ্লাভস খুলে ফেলেছে। এখন তার দুই হাতে ধরা আছে বাচ্চাটার শরীর, যেটা কিরকম কালো হয়ে যেতে শুরু করেছে। কি করছো? এক ঝটকায় বাচ্চাটিকে তার কোল থেকে ছিনিয়ে নেন হিরণবাবু। বাচ্চাটা তোমার মেয়ের বয়সী, ওকে তুমি মারবে নাকি? ঠিক ঠিক এই কারণে হিয়াকে তোমার থেকে দূরে রাখতে হয়। নেহাত মা হিয়াকে নিজের নাতির মতো ভালোবেসে ফেলেছে, তাই নয়তো তোমার মেয়ে, তুমি যা ইচ্ছে হয় তার সাথে করতে আমি কোনো বাধা দিতে আসতাম না। হিরণবাবুর কথা শুনে তার স্ত্রী গাড়িতে উঠে বসেন। হিরণবাবু বাচ্চাটিকে সেখানেই রেখে গাড়ি নিয়ে এক প্রকার পালিয়ে যান। পরে জানতে পারেন সেই দুর্ঘটনায় ব্যবসায়ী দম্পতির মৃত্যু হলেও তাদের বাচ্চা মেয়েটি বেঁচে যায়। শাওলির এইভাবে বেঁচে থাকতে একদম ইচ্ছে করে না। সেদিন রাতে সেও যে কেন মরে গেল না। রোজ রাতে তাকে যেতে হয় ওই জঙ্গলের মধ্যে। সেখানে আছে এক শয়তানি। এখানের লোকেরা তাকে মা ডাকতে অজ্ঞান। প্রথম দিন যখন শাওলি সেখানে গিয়েছিল তখন সে খুব ছোট, সদ্য বাবা মাকে হারিয়েছে। তার চেনা কিছু মুখও সেখানে ছিল, যারা সবাই অন্ধকারে বসে কার যেন অপেক্ষা করছিল। তার ঠাকুমা তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। ঠাকুমাই জানায় তাকে গাছের গুড়ির মাঝে ওই ফাঁকা জায়গাটায় যেতে হবে। ছোট্ট শাওলি ভয়ে কেঁপেছিল সেদিন, কাকুতি মিনতি করেছিল
সেই অন্ধকারেও কিছুতেই যাবে না। কিন্তু কেউ শোনেনি তার কথা। জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখানে। সেদিনই প্রথম জেনেছিল শাওলি গাছের গুঁড়ের ভেতরটা কত বড় হয়। অন্ধকারে কোথা থেকে যে দুটো ঠান্ডা হাত এসে তাকে জড়িয়ে ধরেছিল সে বুঝতেও পারেনি। তার গায়ে কেমন একটা বুনো গন্ধ ছিল, কিন্তু কোনোদিন সে তার মুখ দেখেনি। খুব ভয়ে সেদিন চিৎকার করে উঠেছিল, সাড়া দেয়নি কেউ। তারপরই কানের পাশে শুনেছিল কেউ যেন মিষ্টি সুরে কোনো গান গেয়ে চলেছে। তারপর থেকে সেই গান শুনে শাওলি বেশিরভাগ দিনই ঘুমিয়ে পড়ত। সকালে উঠে নিজেকে বাড়ির শোয়ার ঘরে আবিষ্কার করত। এইভাবে বেশ কিছুদিন চলার পর শাওলির শরীর ভাঙতে শুরু করে। রোজ রাতে সেই জায়গায় আর যেতে পারত না। সপ্তাহে একবার তার জঙ্গলে যাওয়া নির্ধারিত হল। শাওলির মনে অনেক প্রশ্ন ছিল। সব থেকে বড় প্রশ্ন, কেন তাকে ওখানে যেতে হবে? কোনো উত্তরই সে ঠাকুমার কাছ থেকে পায়নি। যার কাছে সে যেত সেই তাকে সব বলেছিল। गुड़िया तू मेरी बच्ची की जैसे है रे। वो लोग मुझसे उसको दूर रखा है, पर तू तो मेरी गुड़िया है ना। तू मेरे पास उसको लाकर देगी? बोलना देगी? हाँ, मैं तुझे सब कुछ दे सकती हूँ। तू बोलना कौन सा खिलौना तुझे चाहिए? আমাকে আমার মা বাবার কাছে পাঠিয়ে দেবে? শাওলির এই কথার কোনো উত্তর দেয়নি সে। দুর্বল শাওলিকে সেদিন বাড়ি নিয়ে আসা হয়। ও বোঝে ওই শয়তানি মানুষের সব শক্তি শুষে নেয়, বদলে তার মনস্কামনা পূর্ণ করে। শাওলির স্কুল কামাই হয়, যদিও সেখানে যেতে তার ভালো লাগে না। স্কুলে যাওয়া মানেই হিয়ার উপর নজরদারি করা। তাকে ড্রিম ক্যাচারের নাম করে শয়তানের সেই টোটেম তুলে দিতে শাওলির হাত কেঁপেছিল। এখানকার লোকেরা অন্যের সৌভাগ্য নিজের করে নিতে এমন টোটেম বানিয়ে তার পুজো করে থাকে, কিন্তু তার এইসব ভালো না লাগলেও করতে হয়, বেঁচে থাকার দায়ে। ওই গাছের গুঁড়ের ভেতর যে বসে আছে সে যতই তাকে বলুক শাওলি তার মেয়ের মতো, এ কথা বিশ্বাস হয় না তার। সে যদি ভালো কেউ হতো তবে শাওলির শরীর শুকিয়ে যেত না। হিয়াকে টোটেমটা দেওয়ার পর থেকেই তার দুর্বলতা এত বেড়ে গিয়েছে, সে নিজের পায়ে 5 মিনিটও দাঁড়াতে পারে না। কোনো ওষুধ কাজ করে না তার উপর। তার ঠাকুমা তাকে রাজি করানোর চেষ্টা করেছিল একটা বাচ্চার বলি দিয়ে তার আয়ুটা বাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু শাওলি মানা করেছিল। সে জানত ওসবে কাজ হবে না। তার হাতের পায়ের প্রায় সবটা কালো হয়ে গিয়েছে, মৃত্যু অবধারিত। বরুণবাবু কাজে বেরোনোর আগে একবার হিয়াকে দেখে যাওয়ার জন্য তার ঘরের দিকে এগোলেন, কিন্তু দরজার লকে হাত দেওয়া মাত্রই তার হাত কেঁপে উঠল। মনে হলো দরজার ওপারে বোধহয় তুষারপাত চলছে। তিনি দরজা নক করাটা ঠিক মনে করলেন। একবার, দুবার, 3
3 বার। ভেতর থেকে কোনো সাড়া নেই। এবার তিনি দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। অবাক হয়ে দেখলেন ঘরের মেঝে জলে ভেসে যাচ্ছে, কিন্তু ঘরের কোথাও হিয়াকে দেখতে পেলেন না। বাথরুম থেকে একটা মিষ্টি সুর ভেসে আসছে না। এই সুর তার চেনা, কিন্তু হিয়া কি করে? অপেক্ষা না করে তিনি বাথরুমে গিয়ে দেখলেন হিয়া কলের তলায় নির্বিকার হয়ে বসে আছে। হিয়া, কি করছিস? ঠান্ডা লেগে যাবে তো। তোয়ালেটা কোথায়? একটা তোয়ালে খুঁজে তিনি হিয়ার গায়ে জড়িয়ে দিতেই হিয়া বরুণবাবুর দিকে কঠোর দৃষ্টি নিয়ে তাকায়। কি হয়েছে হিয়া? কি হয়েছে বল? এভাবে এখানে বসে আছিস কেন? আয়, বাইরেটা আয়। তোর পিসিকে ডাকছি, ওঠ। বাইরেটা আয়। বরুণবাবু হিয়াকে বিছানায় এনে বসান, তারপর স্ত্রীর নাম ধরে ডাকতে থাকেন। বস এখানে, বস। এই রুমে, রুমে, রুমে। যাই। সাড়া দিয়ে রুমি দেবী তাড়াতাড়ি উপরে আসেন। হিয়ার সেই দৃষ্টি বরুণবাবুকে দেখেই চলেছে। এই এত জল কিভাবে এলো? হিয়া, কি রে, ভিজলে কি করে? বাবা, তুমি আর কত নাটক করবে? বাবা? হিয়া, কে তোর বাবা? হিয়া আঙুল তুলে বরুণবাবুর দিকে দেখায়। রুমি দেবী বিস্ফারিত চোখে তাকিয়ে থাকেন। এসব কি যা তা বলছিস হিয়া? কেন, পিসিকে তুমি বলোনি? বরুণ, বরুণ, কি বলনি তুমি আমাকে? কি বলনি? চুপ করে থেকো না, উত্তর দাও, কি হলো? হ্যাঁ, হ্যাঁ, আমি ওর বাবা। ভাই বোন তোমরা দুজনেই বাঁজা। এমনভাবে সেদিন তোমার বৌদি আমার বুকের উপর আছড়ে পড়ে কাকুতি মিনতি করলো যে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। হিয়া আমারই। বরুণবাবু কথাটা শেষ করার আগেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। রুমি দেবী তখনও সত্যিটা হজম করে উঠতে পারেননি। তিনিও চমকে উঠলেন। হিয়ার হিস হিসে কণ্ঠ শোনা গেল এবার। আমাকে হাগ না দিয়ে চলে যাবে বাবা? এসো, কাছে এসো। হিয়ার কণ্ঠে এমন কিছু একটা ছিল যে বরুণবাবু না করতে পারলেন না। জড়িয়ে ধরলেন হিয়ার ভিজে শরীরটাকে। রুমি দেবী বিস্ময়ে ভরা চোখে দেখলেন তার স্বামীর শরীরটাকে হিয়া 2 হাতের বন্ধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে কোমরের উপর থেকে ভেঙে দিল। সবকিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে রুমি দেবী ভাবেননি। শেষটায় বোধহয় তার মুখ থেকেও একটা আওয়াজ বেরিয়ে এসেছিল। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিলেন জলের উপর। ডাক্তারবাবু তখন সবেমাত্র হিয়াকে দেখে গিয়েছেন। রুমি দেবী কাজে ব্যস্ত। জানালার পাশে দাঁড়িয়ে হিয়া দেখতে পেয়েছিল শাওলির ঠাকুমাকে। নিচে নেমে আসতেই তিনি হিয়ার হাতে একটি চিঠি ধরিয়েছিলেন। চিঠি খুলে হিয়া দেখেছিল শাওলির হাতের লেখা। অনেক কাটাকুটিতে ভরা লেখাটা হিয়া পড়েছিল মন দিয়ে। প্রিয় হিয়া, তুই যখনই চিঠি পাবি তখন আমি হয়তো এই পৃথিবীতেই আর নেই। আমি তোকে আজ
তাড়িয়ে দিতে বাধ্য হয়েছি। আমি জানি তুই আমাকে এই অবস্থায় দেখে সহ্য করতে পারবি না। আজ আমার কথা থাক, তোকে যেটা এতদিন বলতে পারিনি সেটা বরং বলি। হিয়া, আমার তোর মায়ের সাথে প্রায়ই কথা হয়। তোর মা সাধারণ কোনো রক্ত মাংসের মা নয়। আমার কথা যদি তোর এখন বিশ্বাস নাও হয়, পরে তুই এর প্রমাণ পাবি। বনহাটার গভীর জঙ্গলে এক গাছের গর্তে তোর মা থাকে। আমার বাবা মাকেও তোর মা মেরেছে, আমাকেও শেষ করছে ধীরে ধীরে। এতদিন বাঁচিয়ে রেখেছিল শুধু তোর কাছে টোটেমটা পৌঁছে দেওয়ার জন্য। আমার প্রয়োজন এখন শেষ হয়েছে। জানি তোর মনে এখন অনেক প্রশ্ন আসছে। তোর মা তো মারা গিয়েছিল, তাহলে ফিরে এলো কিভাবে? কিন্তু আমি যদি বলি তোর মা মারাই যায়নি, যে বইটা তুই আমার কাছে দেখেছিলি সেটা একটা জোগাড় করা বই। আমি ইন্টারনেট ঘেঁটে যতটা মানে বুঝতে পেরেছি সেটাই তোকে বলছি। জঙ্গলের অন্ধকারে আজও কিছু অপদেবীরা ঘুরে বেড়ায়, যারা মানুষ সৃষ্টির আগে থেকেই এখানে ছিল, এখনো আছে আর থাকবেও। সেই রকমই একজন তোর মায়ের শরীর আশ্রয় করে বেঁচে আছে। তোর মায়ের চারপাশের পরিবেশ থেকে পজিটিভিটি শুষে নেওয়ার ক্ষমতা আছে। তুই থাকলেও তার ব্যতিক্রম ঘটবে না, কারণ তোর বাবা একজন মানুষ। তুই যদি তোর মায়ের সাথে যোগাযোগ করতে চাস, তবে একমাত্র মাধ্যম হচ্ছে ওই টোটেম আর ওই চ্যাট। লেখাটা শেষ না করেই শাওলি মাঝপথে থেমে গিয়েছে। বোধহয় তার পক্ষে আর লেখা সম্ভব হয়নি। হিয়া টোটেমটা কানের কাছে নিল, শুনতে পেল সেটা থেকে সেই মিষ্টি সুরটা ভেসে আসছে। তুই তখন অজ্ঞান হয়ে পড়েছিলি? সত্যি কিছু দেখতে পাসনি? হিয়া নির্বিকার। দুদিন আগে পুলিশ থেকে ফোন করে হিরণবাবুকে বনহাটায় বোনের বাড়িতে আসতে বলা হয়। তিনি এসে দেখেন তার বোন এবং ভগ্নিপতি দুজনেই মৃত। একজন কোমর ভেঙে, অন্যজন অতিরিক্ত ঠান্ডায়। হিয়াও ছিল সেখানে, কিন্তু তার কিছু হয়নি। দুদিন ধরে পুলিশের জেরায় তারা দুজনেই জর্জরিত। শেষে অনুমতি মেলে হিয়াকে কলকাতায় নিয়ে যাওয়ার। কিন্তু অদ্ভুতভাবে হিয়ার এই ঘটনার কথা কিচ্ছু মনে নেই। যদি কিছু উল্টোপাল্টা ঘটে থাকে আমাকে বলতে পারিস। তুই আর কত নাটক করবে? চমকে উঠলেন হিরণবাবু। একবার লুকিং গ্লাস দিয়ে দেখলেন হিয়াকে। মানে কিসের নাটক? এই যে বাবা সাজার নাটক। কি যাতা বলছিস? ঠিকই বলছি। তুমি খুব ভালো করেই জানো তুমি আমার বাবা নও। তুমি আজ ফিরে এসেছো কারণ তুমি এটাও জানো যে ক্ষমতা মায়ের কাছে ছিল সেই ক্ষমতা আমার কাছেও আছে, তাই না? রুমি ফোনে জানিয়েছিল তোর হাত পা কালো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ নিস্তব্ধ থেকে হিরণবাবু আবার বললেন, তোর মাকে আমি ছেড়ে দিতে চাইনি, উল্টে তাকে নিজের স্ত্রীর সম্মানেই রাখতাম। কিন্তু
পাড়ার আশেপাশে বাচ্চাগুলো মিসিং হতে শুরু করলো। সেই নিয়ে ভীষণ ঝামেলা হলো পাড়ার মধ্যে। কেউ কিছু সন্দেহ করার আগে তোর মাকে বনহাটার জঙ্গলে নিয়ে এলাম, আর তোর মাকে দেওয়া কথা মতো তোকেও এখানে নিয়ে এলাম। কথা শেষ করে লুকিং গ্লাসের দিকে তাকাতেই হিরণবাবু ভয়ে চিৎকার করে উঠলেন। গাড়ির সামনে কি এক কালো রঙের বস্তু এসে যাওয়ায় তার গাড়ি ধাক্কা মারল গাছে। বেহুঁশ হতে হতে তিনি শুনতে পেলেন, হিরণবাবু দেখলেন রাস্তার মাঝে থাকা কালো বস্তুটি এখন মানুষের অবয়ব ধারণ করেছে। সেই অবয়বটি আর কেউ নয়, তার স্ত্রী। গাড়ির দরজা খুলে যে বেরিয়ে যাচ্ছে তাকে হিয়ার মতো লাগলেও সে যেন ঠিক হিয়া নয়। আকর্ণ বিস্তৃত একটা হাসি দিয়ে সে দাঁড়ালো তার মায়ের পাশে। তারপর তারা একে অপরের হাত ধরে মিলিয়ে গেল পাশের বনে। শাওলি যে কথাগুলো লিখে যেতে পারেনি সেগুলো হলো, ওই চ্যান্ট শুনে টোটেম থেকে বেরিয়ে আসবে কোনো ডার্ক এন্টিটি যে এসে কবজা করে নেবে মানুষের শরীরকে। এক্ষেত্রে হিয়ার মায়ের মধ্যেও যেহেতু ছিল একই এন্টিটি, তাই তার শরীর সক্ষম হয়েছিল সেটিকে ধারণ করতে। তারা দুজনে এখন থেকে মানুষের লোভ, কামনা, বাসনার সুযোগ নিয়ে তাদের সর্বস্ব ছিনিয়ে নেবে। হিয়া আজ ভীষণ খুশি, সে তার মাকে পেয়েছে। শাওলির মতো তার মায়ের গা থেকেও সেই বুনো গন্ধটা আসছে। এতদিন সে দুর্বল ছিল, কিন্তু মায়ের কথা মতো একজন মানুষকে সে মেরে ফেলে। মানুষ মারলেই তো ওদের শক্তি বাড়ে আর পিছুটানো কমে। গাছের সেই বিরাট গর্তের মধ্যে হিয়া প্রবেশ করল। আজ থেকে এটা তারও ঘর হলো। তার মা তাকে আরো সকলের সাথে পরিচয় করিয়ে দিল। সকলে মাথা নিচু করে সম্বর্ধনা জানালো তাদের নতুন মাকে। তাদেরই একজন হিয়ার মাথায় পরিয়ে দিল বনের ফুল দিয়ে বানানো মুকুট। গভীর সম্পূর্ণ কালো দুই চোখ মেলে হিয়া তাকিয়ে রইল। শুনছিলেন ইপ্সিতা মল্লিকের কাহিনী টোটেম। গল্প পাঠে ছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল বর্ণিশা, প্রদীপ্তা, কৌশিক, ঋতুপর্ণা এবং অমৃতা। শব্দ নির্মাণে আমার সঙ্গে ছিল শ্রীজাত। শেষ হলো টোটেম। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।